সাফল্যের দিকে ঠেলে ফেলে দিতে পারে। এই কথাটি যদি আমাদের গণমাধ্যম দায়িত্ব নিয়ে ভাবতে পারত, আমি একটু জেনারেলাইজেশন করছি, অন্যরা ক্ষমা করবেন, তাহলে কিন্তু এই প্রশ্নটা আজকে উত্তর। স্যার, গণমাধ্যমগুলো ফলো করছে, তারা বলছে যে এত অতিরিক্ত যাত্রী পরিবহনের নিষেধাজ্ঞা আছে, কিন্তু তারপরেও সেটার ফলটা আসলে কেমন করে হলো? আপনি ওই যে প্রথম একটা এক্সাম্পল দিলেন যে ক্যাপশনের স্টাইলটা হচ্ছে মানুষ খুব আনন্দের সাথে দেশে নারীর টানে যাচ্ছে বলে তারা সবকিছু উপেক্ষা করে যাচ্ছে, এটা নিউজের মোশনটা হচ্ছে পজিটিভ, তাই না? কিন্তু যখন দুর্ঘটনা ঘটে যায় ওই সংবাদপত্রে নেগেটিভ হয়ে যায় তার ক্যাপশনটা। এটা একটা দূরদর্শী রিপোর্টিং হতে পারে না। দূরদর্শী রিপোর্টিং ওটাই হতে পারে যে মানুষ যাচ্ছে নারীর টানে, কিন্তু এইভাবে যাওয়া উচিত নয়। এটা তাহলে মোশনটা যদি এরকম থাকতো, অ্যাপ্রোচটা পরিবর্তন আসতে পারতো। আমি একটা বিরতি নিয়ে আবার আসছি আপনাদের কাছে, একটা বিরতি নিচ্ছি, বাংলাদেশ এখন ফিরছি একটু পরে। স্বাগত আরো একবার, দেখছেন বাংলাদেশ এখন। মাহবুব ভাই, বিরতির আগে আমরা যে প্রসঙ্গে আলোচনা করছিলাম আপনার কাছেও জানতে চাইবো, আমি আরেকটা ছবি দেখছিলাম একটি পত্রিকায়, তারা ট্রেনের উপরে, ট্রেনের ছাদে অনেক মানুষ বসে আছে গাদাগাদি করে, তারা সেটার ক্যাপশন নিচে দিয়েছে আনন্দ যাত্রা, লিখেছে আসন পরিপূর্ণ, তারপরও ভেতরে গাদাগাদি করে দাঁড়িয়ে পড়া, সবশেষে ছাদে চেপে বসা, যেন উন্মুক্ত আনন্দ যাত্রা। আপনি একটি পত্রিকার সাথে যুক্ত, পত্রিকায় আপনি কাজ করেন, পত্রিকাগুলো এই ধরনের, পত্রিকা এবং টেলিভিশন সব মিলে গণমাধ্যমগুলো এই ধরনের ভূমিকাকে আপনি কিভাবে দেখেন? আসলে ব্যাপারটা হয়েছে কি যে আমরা সবাই একটা ব্র্যান্ডিং এর শিকার। মানে আমি এর আগে বলছিলাম যে 70 লাখ মানুষকে ঢাকাতেই ঈদ করতে হবে, কিন্তু আমরা ব্র্যান্ডিং করছি কি যে ঈদে বাড়ি ফেরা, এটাকে ব্র্যান্ডিং করছি কি শেকড়ের টানে বাড়ি ফেরা, নারীর টানে বাড়ি ফেরা। কিন্তু বাস্তবতা কি যে আমাদের শুধু গাড়ি বাড়ালেই তো হবে না, আমাদের লঞ্চ ঘাট বাড়াতে হবে, আমাদের হলো রাস্তা বাড়াতে হবে। এটা তো হিউজ একটা ইনভেস্টমেন্টের ব্যাপার। এবং আপনি যখন এই বাস্তবতা মেনে নেবেন তখন আপনাকে কিন্তু ঢাকায় ঈদ করার ব্যাপারটা মানতে হবে। এখন ব্যাপারটা হলো কি যে আমরা পত্রিকা অনেক জিনিসই হয় কি, আমরা নিউজ নিয়ে যখন কাজ করি, নিউজটা সামনে আসে, নিউজটাই দেখি আমরা, কিন্তু এর ইম্প্যাক্ট অনেক ক্ষেত্রেই দেখা যায় যে ইম্প্যাক্টটা পেছনের ব্যাপারটা দেখা যায় না, কারণ মানে আমাদের বিবেচনায় আসে না অনেক ক্ষেত্রে। কারণ হলো যে প্রতিদিনের কাজের একটা ইয়ে থাকে, সাইকেল থাকে, একটার পর একটা আসতে থাকে, ফলে এরকম হয়। কিন্তু আমি বলবো যে এই যে ব্র্যান্ডিং, মানে আমরা একটা ভিড়ের ছবি ছাপছি, ছেপে বলছি যে মানুষ খুব সুখের যাত্রা, এবং শেষে আমরা লিখছি যে তবুও আনন্দ যাত্রা। মানে এত কষ্ট, এত কিছু, তারপরে এই অ্যাক্সিডেন্ট, মানুষ মারা যাচ্ছে, তারপরে আমরা বলছি যে তারপরে আনন্দ যাত্রা। কিন্তু এখন জিনিসটা হলো যে যেটা আমরা যে প্রশ্নটা তোলার চেষ্টা করছি যে ঢাকায় ঈদ করলে সমস্যাটা কি? ঢাকায় তো ভালো ঈদ হতো, ঢাকায় কিন্তু ঐতিহ্যবাহী ঈদ হতো, মোহরম হতো, জন্মাষ্টমী হতো। এখন এই জিনিসগুলো কেন হচ্ছে না? এই প্রশ্নটাতে কিন্তু আমাদের ফিরতে হবে যে ঢাকায় আমরা উৎসব করতে পারি কিনা। এখন বলতে পারি যে দুটো ঈদের মধ্যে একটি ঢাকায় করি, একটি বাড়ি করি, ঈদের আগে পরেও অনেকেই যায়। এখন অনেকেই আমি দেখি, আমরা দেখি যে ঈদের সময় না, যে ঈদের পরে যায়। স্যার, আমার হাতে সময় খুব কম, আমি অল্প করে আপনার কাছে জানতে চাইবো যে ঢাকার আগের ঐতিহ্যের কথা আপনি বলছিলেন, সেই ঐতিহ্যগুলো কিভাবে ফিরিয়ে আনলে ঢাকায় মানুষ উৎসবেও থাকতে চাইবে? ফিরিয়ে আনাটা কঠিন এই বাস্তবতার কারণে যে যখন ঐতিহ্যবাহী ঈদ ঢাকাতে, ঢাকা কিন্তু পুরো বাংলাদেশের মধ্যে আলাদা রকম ঈদ উদযাপন হতো। 19 শতকে থেকে যদি আমরা দেখি আলাদা রকম হতো, এবং বিশেষ করে নায়েবে নাজিমদের সময় যখন ছিল, কারণ তখন ঢাকা জনসংখ্যার দিক থেকে ছোট নগরী, এবং ওই যে নারীর টানে যাওয়ার যে প্রশ্নগুলো আছে, ওই নারীর টানের লোকগুলো ঢাকায় কম এসেছে, যারা নারীর টানে ফিরে যায়, ফলে এদের আসতে হয়নি। যারা আছে ঢাকা কেন্দ্রিক মানুষই। দেখেন তখন এত মাধ্যম ছিল না আনন্দ করার, ফলে তারা ঈদের অপেক্ষা করত। ঈদে পুরনো ঢাকা কেন্দ্রিক ঢাকায় তো সেখানে দেখা যেত ধূপখোলার মাঠ, আরমানিটোলার মাঠ, এগুলোতে কত্থক নাচের আয়োজন হতো, যে উৎসবের কতগুলো আইটেম, কত্থক নাচের মঞ্চ বসতো, আগে থেকে শিল্পীদের ডাকা হতো। ইভেন একটা আভিজাত্যের সিম্বল ছিল হিজড়া ডান্স, তখন হিজড়াদের বায়না করে আনা হতো, এই মহল্লা এবার হিজড়া আনতে পারেনি, ওরা পিছিয়ে গেছে, আমরা এগিয়ে আসছি। এগুলো আনন্দের ব্যাপার। ঘুড়ি উড়ানো ঈদ উপলক্ষে একটা ভিন্ন ঘুড়ি উড়ানো হতো।
ঈদ উপলক্ষে নৌকা বাইচ নৌকাবাজ হতো। হতো। জি। এই কাজগুলো বাজার কিন্তু বসতো, রেগুলার হতো। আবার মেলা। নাইবে ঈদের মেলা। নাজিমরা এই যে নিমতলি যে এখন যে এশিয়াটিক সোসাইটি, এই দেউড়ি থেকে একটা বিশাল কালারফুল ঈদ মিছিল বেরোতো। নাইবে নাজিমের সামনে থেকে হাতি সাজানো হতো, ঘোড়া সাজানো, এগুলো কি হাওদার মধ্যে এখন বসা হয় না? থাকতো। একেবারে এখন ঈদ মিছিল আমরা ঢাকাবাসীরা করছে, ওইটা আদলে করছে, ছোটখাটো। কিন্তু ও ছোট ছোট ওই রকম হয়ে না, গেছে। কিন্তু এটা তখন হতো এখান থেকে বেরোতো বংশাল হয়ে ইসলামপুর হয়ে আবার ফিরে আসতো। এবং আমরা ওই সময় ডয়েলির চিত্রে দেখেছি এই ছবিগুলো পেইন্টিং করা, যে দোতলা তিনতলা বাড়িও ছিল তখন, ছাদে বারান্দায় সবাই উৎসব করছে, ওই মিছিলকে স্বাগত জানাচ্ছে, একটা রমরমা ব্যাপার ছিল। আবার পুরনো ঢাকা কেন্দ্রিক হলেও মুঘল যুগে আমরা দেখছি যে এই যে ধানমন্ডিতে ঈদগাহ, অর্থাৎ ধানমন্ডিটা একটু দূরে শহর থেকে, কিন্তু শহরের বাইরে একটা ঈদগাহ করেছে, শহর থেকে একটু দূরে, এবং সেখানে সবাই ঘোড়া টমটম গাড়ি এগুলো করে চলে আসতো। এগুলো মনে করতো যে ঈদের একটা অবিচ্ছেদ্য অঙ্গ। এগুলো কিছুটা যদি ফিরিয়ে আনা যায় তাহলে ঢাকায় ঈদ করার ব্যাপারে একটা আকর্ষণ হয়তো মানুষের থাকতেও পারে। বছরের অন্য সময়গুলো বাড়িতে ফেরা বা যে স্যার যেটা বলছিলেন যে সামাজিক অনেক কারণে, সামাজিক দায়িত্ববোধ থেকেও অনেকে এই সময়গুলোতে বাড়িতে যেতে চায়। আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ আমার সাথে যোগ দেওয়ার জন্য। সেই সাথে যারা ঈদের জন্য বাড়ি ফিরছে তাদের সবার যাত্রা শুভ হোক এই কামনা করে আজকের বাংলাদেশ এখন এখানেই শেষ করছি। ধন্যবাদ সাথে থাকার জন্য। শুভরাত্রি।